আসসালামু আলাইকুম ভাই, কি সমস্যা? কাফনের কাপড় গায়ে এখানে দাঁড়িয়ে আছেন প্রেস ক্লাবের সামনে। জি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আমি কাফনে কাপড় পরে দাঁড়িয়েছি সন্ত্রাসীর বিরুদ্ধে, মানে আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি হয়েছে গিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাব, সত্য কথা বলে যাব। এই জন্য কাফনে কাপড় পরে দাঁড়িয়েছি, কারণ আপনি জানেন যে কাফন হয়েছে গিয়ে মানুষের শেষ সম্বল। ঠিক আমারও এই একই অবস্থা। খুনিরা আমাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে, আমার মা ভাইকে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে তার বাড়িতে তার পরিবারের উপর হামলা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা বীর নিবাস উপহার দিয়েছে, যেটা প্রতিটা বীর মুক্তিযোদ্ধাদেরকে দেয় যারা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা। সেই বীর নিবাস যখন আমরা করতে যাই, তখন এই সন্ত্রাসী দল আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না দেওয়ার কারণে আমাদের উপরে একের পর এক হামলা হতে থাকে। আমাকে 3বার মেরে ফেলানোর চেষ্টা করে, যার কারণে আমি এই কাফনে কাপড় পরে দাঁড়িয়েছি আজকে এই জাতীয় প্রেস ক্লাবে। বিগত ঈদের দিন, ঈদ উল ফিতর মানে রমজানে ঈদের দিন থেকে শুরু করে আজও আছি, এবং যতদিন এই খুনিদের বিচার না হবে ততদিন আমি এখানে অবস্থান ধর্মঘট পালন করব। এর আগেও আমি 2-3বার এখানে বসছি। তারপরেও আপনাদের একটা বিষয় জানাই যে এই খুনি আসলে এত শক্তি কোথায় পায়। এই খুনি থাকে আমাদের স্থানীয় এমপি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপির বাসায় থাকে, যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তার বাসায় থাকে দেখে তার নাম ব্যবহার করে সে যা ইচ্ছা তাই করতে পারে। আপনাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ তুলে ধরছি। দেখুন, একজন বীর মুক্তিযোদ্ধার সিগনেচার নকল করে, দেখেন, মৃত গোলাম মোস্তফা, 2005-এ যার গেজেট হয়েছে আজকে, যে 2005-এই মৃত্যু, সে তো এখন এসে কমপ্লেন করতে পারে না। সে আমার বাবার নামে কমপ্লেন করছে, আমার বাবা মুক্তিযোদ্ধা না, এই জন্য আমার বাবার ভাতাটাও বন্ধ করে রাখছে। অথচ দেখেন একজন মৃত মুক্তিযোদ্ধা। এটা যে একটা ষড়যন্ত্র, সেটা একটা প্রমাণ। যে কথা আছে না, যে সন্ত্রাসীরা যত বড়ই হোক কোথাও না কোথাও একটা ক্লু রেখে যায়, এটা হচ্ছে তার একটা প্রমাণ। এটা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, তো এরকম আরো যে 2-3 জন মুক্তিযোদ্ধা আছে যারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা না। দেখেন, তাদের গেজেট হয়েছিল 2005-এ, পরে বন্ধ ছিল। এই গেল 12/12/2023 ডিসেম্বরে তাদের গেজেট আবার চালু করা হয়েছে। কেন করা হয়েছে? তাদেরকে বলা হয়েছে যে তোমরা, মানে আমার বাবার নামে, শাহজাহান মাতুব্বরের নামে যদি কমপ্লেন দাও তাহলে তোমাদের গেজেট চালু করে দিব। তারা কমপ্লেন দিছে, তাদের গেজেট চালু হয়েছে, আমার বাবার গেজেট বন্ধ হয়েছে। মানে এটা যে একটা ষড়যন্ত্র, তার মানে জ্বলন্ত উদাহরণ এটা। এই জন্য আমি এইখানে রাজপথে বসছি, কারণ শাহজাহান খান অনেক বড় ব্যক্তি, সে বাংলাদেশের একটা শক্তি। অতএব তার বাসায় এই যে একজন খুনি সন্ত্রাসী থাকে, যার কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, এবং এলাকার লোকজনও তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। বাধ্য হয়ে আমি এই রাজপথে আসছি, কারণ এখানে মানুষের, এখানে যে আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে সমস্ত অন্যায় তুলে ধরতে পারি এবং মানুষের তুলে ধরে। আমি সেই আশায় এখানে আসছি, যাতে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আছে তাদের সামনে বিষয়টা তুলে ধরতে পারি, যে একজন মৃত মুক্তিযোদ্ধার সিগনেচার নকল করে একজন বীর মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করে রাখা হয়েছে, এবং এই যে বীর নিবাস করতে দিচ্ছে না, চাঁদা চাচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করার মতো কেউ নাই, যেহেতু শাহজাহান খানের বাসায় এই খুনি থাকে। অতএব আমি চাই যে শাহজাহান খান এমপি চাচায় অবশ্যই তার বাড়ি থেকে এই খুনিকে বের করে আইনের হাতে তুলে দিবে, যাতে আইন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে, এবং আমরা সাধারণ জনগণ যাতে সুখে শান্তিতে নির্দ্বিধায় বসবাস করতে পারি। এই জন্যই আমার এই রাজপথে কাফনে কাপড় পরে দাঁড়ানো, যে যতদিন বিচার না পাবো অতদিন আমি এখানে অবস্থান ধর্মঘট পালন করব। আপনি এখানে আজকে কতদিন যাবত আসছেন? আজকে ঈদ গেছে, তা মনে করেন যে 27-28 দিন। 27-28 দিন। এর আগেও 2বার আমি কিন্তু এখানে বসছি। তখন এই শাহজাহান খানের পক্ষ থেকে আমাকে ফোন দিয়ে SMS করে এখান থেকে নেওয়া হয়েছে, যে তুমি মাদারীপুর আসো, তোমার বিষয়টা আমরা সমাধান করে দিচ্ছি। কিন্তু আসলে এটা ছিল তাদের একটা ফাঁদ। আমি যাওয়ার পরে বিষয়টা সমাধান না করে আমাকে 3য়বার হামলা করে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমি পুলিশের কাছে কোনো রকমের সাহায্য পাইনি, কারণ এই 2-3বার যে হামলা হয়েছে, আমি 3বারই পুলিশের কাছে গেছি। স্থানীয় যারা গণ্যমান্য চেয়ারম্যান আছে, মেম্বার আছে, উপজেলা চেয়ারম্যান, সবাই বিষয়টা জানে, কিন্তু কেউ কোনো সুরাহা করতেছে না, যেহেতু এটা শাহজাহান খানের বিষয় আর কি। তার বাড়িতে এই সন্ত্রাসীরা থাকে, এই জন্য আমি কোনো বিচার পাচ্ছি না। বাধ্য হয়ে আমি রাজপথে আজকে আসতে বাধ্য হয়েছি। আপনি বিচার না পাওয়া পর্যন্ত আমরণ অনশন করবেন এখানে? জি, আমরণ ধর্মঘট করবেন, অবস্থান করবেন। এই কারণে আপনি কাফনের কাপড় সাথেই নিয়ে আসেন, যে হয় এখান থেকে
যাবো, অথবা আমি বিচার পেয়ে যাব। ন্যায্য বিচার পাবো। কারণ কি, এই সন্ত্রাসীরা তো আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। অলরেডি 3বার মেরে ফেলার করছে। হয়তো আমার হায়াত ছিল দেখে বেঁচে গেছি, এইখানেও হয়তো আমাকে মেরে ফেলতে পারে, এরকমও ষড়যন্ত্র চলতেছে। যার কারণে আমি কাফনে কাপড় শরীরে নিয়ে এখানে দাঁড়িয়েছি। সাথে আমার মা, আমার ছোট ভাইও ছিল, কিন্তু তারা তো বৃদ্ধ এবং ছোট। আমার মা বয়স হয়েছে, ছোট ভাই একদম ছোট, যার কারণে তাদেরকে আনি না। যে তারা সেফলি থাক, কখন কোন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না, কারণ এখানেও আমার জীবনের সংখ্যা আছে। আপনি আমরণ অনশন করতেছেন এখানে, বিচার শান্তি মানে সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত, ন্যায্য বিচার না পাওয়া জি, জি। পর্যন্ত। কারণ কি, এই খুনিরা অলরেডি মনে করেন প্রায় 5-7 জন মানুষকে খুন করছে। যেমন একবারে আমার আপন চাচা মজিবর মাস্টার, আমার ঘরের সাথে যার ঘর, তাকে খুন করছে। আমার বাড়ির পাশেই হিরু শেখ নামে একটা ছেলেকে খুন করছে। আমার 2 চাচাকে গুলি করছে। পাশের একটা বাড়ি পরে আরেকটা বাড়িতে আরেকজন আমাদের আত্মীয় হয়, তাকেও খুন করছে। মানে 3টা খুন করছে, 2 জন চাচাকে গুলি করছে এই সন্ত্রাসী গোষ্ঠী মফেজ। তো এরকম তারা এই যে এতগুলো খুন করলো, মার্ডার হইলো, অস্ত্র মামলা রানিং চলতেছে, কোনো বিচার হয় না। সো আমার মতো একজন সাধারণ মানুষকে মেরে ফেললেও তাদের কিছু হবে না। এবং তারা এইটাই বলতেছে যে এতগুলো মার্ডার করছি, কিছু হয় নাই, দরকার হয় আরেকটা মার্ডার কেস না খাইলাম, এই আর কি। মানে আমাকেও মেরে ফেলবে। এই জন্য আমি কাফনে কাপড় পরে দাঁড়িয়ে, যে হয় সন্ত্রাসীদের এই দেশে বিচার হবে অথবা আমাদের জীবন যাবে। এটা এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং শাহজাহান খান এমপি এটা ডিসাইড করবে যে তারা সত্যের পক্ষে থাকবে না সন্ত্রাসীর পক্ষে থাকবে, তারা বীর মুক্তিযোদ্ধার পক্ষে থাকবে নাকি তারা খুনিদের পক্ষে থাকবে। জি, এবং তার ভাই উপজেলা চেয়ারম্যান কালু খান, আমি তাদের বাড়িতে তো থাকে। আমি বললাম যে আপনাদের বাড়িতে এই খুনি থাকে, দেখেন আমার উপরে এই যে হামলা হয়েছে রক্তাক্ত অবস্থায়, আমি বললাম যে আপনি বিচার করেন। বলে আমি কি বিচার করব, তুমি মামলা করো তারপর দেখতেছি। তো আমি বললাম যে আমি তো কখন এইসব করিনি, মামলা কিভাবে করতে হয় জানি না। তখন সে তার উকিল দিয়া মামলা করালো, অথচ সেই মামলাও কিন্তু আজ পর্যন্ত মানে চালু হয় নাই, তারা আবার স্থগিত করে রাখছে তদন্তের নামে। এই হচ্ছে বিষয়। মামলা করলেন, মামলা তদন্তের নামে এখনো স্থগিত আছে, মামলাটাও চলছে না। না, চলছে না এবং চলবেও না। তারা এই সন্ত্রাসীরা বলে এই মামলা জীবনও চলবে না, এটা আমরাই করাইছি, এটা হচ্ছিল তাদের একটা সাজানো নাটক, যাতে আমি মানে অন্য কোথাও গিয়ে এখন মানে বিচার চাইতে পারি। কারণ এখন যেখানে যাই সেখানে বলে যে বিচার তো কি আদালতে আছে, হ্যাঁ চলমান আছে, কিন্তু আসলে তো চলমান না। এইভাবে আজীবন থাকবে, কোনো কিছু হবে না। এটাও তাদের একটা ফাঁদ ছিল, বুঝি নাই। তারপরে এখানে যখন এই বসার আগে যখন বসলাম, তখনও তারা আমাকে ডাইকা নিল, সেটাও একটা ফাঁদ ছিল, সেটাও বুঝি নাই যে তারা মীমাংসার নামে আসলে মীমাংসা না করে আমাকে হত্যার চেষ্টা করতেছে, এবং সেটা বাস্তবে প্রমাণিত হয়েছে। এবং দেখেন এই প্রতিবারই 3বার যে হামলা হলো, 3বারই আমি থানায় গেলাম, পুলিশ এসে আমাকে দ্বিতীয়বার যখন আমার বাড়িতে হামলা করে, তখন আমি 999-এ ফোন দিয়ে কিন্তু জানাই, এবং পুলিশ এসে আমাকে উদ্ধার করে। সেই মামলাটাও হলো না। এই যে বিষয়, আসলে শাহজাহান খানের বিষয়ে কেউ কখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারে না, মানে তার অনুমতি ছাড়া। এখন আপনার অভিযোগ কার বিরুদ্ধে? আমার অভিযোগ তো অবশ্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিন্তু বিষয় হয়েছে গিয়ে সন্ত্রাসীরা এখানে মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হয়েছে গিয়ে শাহজাহান খান এমপি যেহেতু তার বাড়িতে থাকে, তার অনুমতি ছাড়া এই সন্ত্রাসীদের একটা চুলও কেউ সোজা করতে পারবে না। অতএব আমি চাই এই সন্ত্রাসীদের যদি বিচার হইতে হয়, তাহলে অবশ্যই শাহজাহান খান এমপির বাসা থেকে তাদেরকে আগে বের করতে হবে। দেন হয়েছে গিয়া শাহজাহান খান এমপি আইনকে বলবে যে তোমার গতিতে তুমি চলো, তাহলে হয়তো বা প্রশাসন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে, অন্যথায় নিতে পারবে না। এটা পরিষ্কার দিনের আলোর মতো। এই জন্য আমি বলছি শাহজাহান খান জবাব চাই, খুনি কেন আপনার বাসায়? কারণ তার বাড়িতে থাকলে এটা কোনো বাংলাদেশে এমন কোনো প্রশাসন কিংবা এমন কেউ হয় নাই তার বাড়ি থেকে একজন খুনিকে অ্যারেস্ট করবে কিংবা জিজ্ঞাসাবাদ করবে। কারণ কি আপনার এরকম কেন মনে হচ্ছে যে তার বাসায় থাকলে বাংলাদেশের কোনো পুলিশ বা প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনীর ওরকম এই নাই যে তাকে অ্যারেস্ট করতে? আচ্ছা, কারণ কি, কারণ এর ভিতরে তো আমি বলছি যে আমার চাচাকে মারছে, আমার বাড়ির পাশে হিরু শেখ নামে আমার এক চাচতো ভাইকে খুন করছে, আমার এক আত্মীয় খুন করছে, আমার 2 চাচাকে গুলি করছে, আমাকে বাড়িতে এসে রক্তাক্ত করছে, আমার মা ভাইকে। এগুলো তো দেখতেছি, কোনোটার তো বিচার হয় নাই। তার মানে কি, ওইখানে থাকে দেখি তো বিচারটা হয় না, অন্য জায়গায় থাকলে নিশ্চয়ই এত কিছু করার সাহস এই খুনিদের ছিল না। একমাত্র তার মানে কথায় আছে না, রাজার বাড়ির কুত্তাটাও রাজা, এরকম একটা বাংলায় কথা আছে। তার মানে শাহজাহান খানের বাড়িতে যে সন্ত্রাসী থাকে সেও শাহজাহান খান। এই জন্যই বললাম যে যতদিন তার ছত্র ছায়া থাকবে, বাংলাদেশে এমন কোনো আইন প্রশাসন নাই যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো অ্যাকশনে যাবে।
এটা আমরা যেহেতু ওইখানের স্থানীয় বাসিন্দার, অতএব আমরা এটা বুঝি যে কেন হয় না, এবং আপনারাও বুঝবেন, এবং যারা শাহজাহান খান সম্পর্কে জানে তারাও বুঝবে যেটা সত্য কি মিথ্যা। সর্বশেষ আমার দাবি ওইটাই যে এই সন্ত্রাসীদেরকে অবশ্যই আইনের আওতায় তুলে দিতে হবে। শাহজাহান খানকে তার বাড়ি থেকে বের করে দিয়ে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে দেখা গেল যে তার বাড়িতে থাকবে, তার ছত্রছায়ায় থাকবে, তার নাম ব্যবহার করে এই সন্ত্রাসীরা বিগত দিনে যেরকম সুবিধা নিয়েছে এখনো নিবে আইনের কাছে।